বহুল প্রত্যাশিত আলোচিত নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আজকে নির্বাচন কমিশন থেকেও একটি নির্দেশনা দেওয়া হয়েছে, আমি সেটি একটু উল্লেখ করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের আচরণবিধি কঠোরভাবে নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পরদিন থেকে ভোট গ্রহণের দুদিন পর পর্যন্ত প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম 2 জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। তার মানে শুক্রবার থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করা শুরু করবেন এবং ভোটের 2 দিন পরেও। মানে ভোট গ্রহণের কি কোনো আশঙ্কার কোনো বিষয় বা ভোটের পরেও কি ধরনের কোনো ঘটনা কি আশঙ্কা করছেন? আমি কয়েকটি বিষয় একটু বলি। তফসিল তো তফসিলের মতোই, তফসিল ঘোষিতই হয় নির্বাচন হওয়ানোর জন্য, কিন্তু যারা এটা ঘোষণা করেছেন তারা মনে করছেন যে নির্বাচনে যারা অংশ নেবেন তারা আচরণবিধি লঙ্ঘন করবেন। এবং এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করার সিদ্ধান্ত হয়েছে, এটি কিন্তু মূলত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা অথবা নির্বাচন সংক্রান্ত যেসব অপরাধ হবে এগুলিকে এক ধরনের নিয়ন্ত্রণ করার জন্য, বিচার আচার করার জন্য তাৎক্ষণিকভাবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে বিচার করতে পারেন। প্রশ্ন হচ্ছে প্রথমত এই যে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি, এই বিষয়টা নিয়ে অনেক জায়গাতে আপত্তি আছে। তাৎক্ষণিক বিচার ধরে নিলাম যে এটা খুবই জরুরি শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য, কিন্তু যদি নির্বাচনের সময় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়, এই যে এত মাস ধরে যে প্রতি মাসে মব হচ্ছে, এই সরকার মব নিয়ন্ত্রণের জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে পারলো না? নাকি নির্বাচনের সময় মব করলে অপরাধ, নির্বাচনের আগে মব করলে প্রতিবাদ? এইটা হচ্ছে রাজনৈতিক গোজামিল, এইটা হচ্ছে সিদ্ধান্তের অনিরপেক্ষতা, এইটা হচ্ছে জনগণকে বাদ দিয়ে নিজেদের মতো করে চিন্তা করা। জনগণের নিরাপত্তাই তো প্রধান। এই যে নির্বাচনী বিধি লঙ্ঘন হলে কি ঘটবে? নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে, কিন্তু জনগণের সহায় সম্পত্তি আক্রান্ত হলে, জনগণ যদি বিনা কারণে বিনা অন্যায় কাউকে দিয়ে বা কোনো গোষ্ঠী দিয়ে আক্রান্ত হয়, যদি মাজার ভাঙা হয়, যদি কারো ব্যক্তি অপরাধের জন্য তার পরিবার পরিজনকে আক্রান্ত করা হয়, যদি শুধুমাত্র সন্দেহবশত অথবা ক্ষোভবশত বা ঘৃণাবশত একজন ব্যক্তি যে সরাসরি অপরাধের সাথে সংযুক্ত না তাকে আক্রমণ করা হয়, অথবা চাঁদাবাজি করার জন্য কাউকে অহেতুক হয়রানি করার জন্য এই কাজগুলি করা হয়, সেগুলি অপরাধ না? তো সেগুলির বিচার আচার কি হবে? শুধু নির্বাচনের সময় বিচার আচার, এর মানে কি? এইখানেই হচ্ছে অনিরপেক্ষতা। এবং এই জন্যই ফখরুল ইসলাম আলমগীর, আমি সেই প্রসঙ্গে আরেকটি জায়গায় আসি। আপনি কি চাচ্ছেন তুষার ভাই যে যেভাবে চলছে চলুক নির্বাচনে? না, আমি সেটা চলছে না। আমি শুধু এটাই দেখাতে চাচ্ছি যে আসলে আমাদের এই গোজামিলের কাজগুলি সবসময় চলতে থাকে। তখন তো আপনি বলবেন যে এতদিন তো ছিল, তা তফসিল ঘোষণার পরে এটার পরিবর্তন হলো না কেন? আমি শুধু বলছি যে এতদিন যে অবস্থায় চললো এটা হতে দিল কেন? কারণ কে আক্রান্ত হলো, কার ক্ষতি হলো, এই ক্ষতিটা কে বিবেচনা নেবে, কে এটার ক্ষতিপূরণ দিবে? এই বিষয়ে কোনো বিষয় নাই। মূলত নির্বাচনের সময় ক্ষমতাবানরা নির্বাচিত হওয়ার জন্য সব জায়গাতে হাঁটাহাঁটি করবেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। কিন্তু জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই অন্তর্বর্তী সরকারের মাথায় এখনো কোনো ব্যথা নাই। আমার ধারণা তারা শুরুতেই কয়েক লক্ষ প্যারাসিটামল একসাথে খেয়ে নিয়েছেন, হ্যাঁ, যাতে মাথা ব্যথা না করে। কয়েক লক্ষ প্যারাসিটামল তারা একসাথে খেয়েছেন, খেয়ে তাদের কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই। তারা যেখানে মাথা দিবেন ওইটা নিয়ে তাদের ব্যথা, কিন্তু জনগণের মাথা বাঁচানোর জন্য তাদের মাথায় কোনো ব্যথা নাই। এবং এই সিদ্ধান্তের মধ্যে এটা বোঝা যাচ্ছে। আপনি যেটি উল্লেখ করতে যাচ্ছিলেন, আমি আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি একই কথা বলেছেন। যে আমি একটা উদাহরণ দিই আপনাকে। এই কয়েকদিন আগে ফুয়াদ, আমার খুবই মানে আদরের একজন মানুষ, ফুয়াদকে যেভাবে আক্রান্ত করা হলো, এটা মব না? এবং এই ঘটনার কারণেই এত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়ে এত চিন্তা ভাবনা। তিনি অবশ্য মব বলতে এটি রাজি নয়, সেটা তার ব্যক্তিগত বিষয়, সে অনেক উদার গণতান্ত্রিক হতে পারে, কিন্তু এটা তো মব, একদল লোক। হ্যাঁ, এক অর্থে মব না যদি তাদের রাজনৈতিক পরিচয় থাকে, কিন্তু পত্রিকাগুলি কেউ তাদের রাজনৈতিক পরিচয় দেয় নাই, বলেছে জনতা। তো এটা কোন জনতা? তিনি সরাসরি বলছেন বিএনপির একাংশ, সেটা সে অভিযোগ করেছে। মবে যারা আক্রান্ত হয় তারাও অভিযোগ করেছে যে এটা অমুক জনতা তমুক জনতা, কিন্তু মব তো মবই। পরিচয় দিয়ে আসতে হবে, হাতে ব্যানার নিয়ে পরিচয় নিয়ে দাঁড়িয়ে বলতে হবে যে এই রাজনৈতিক কারণে তাকে আমরা আক্রমণ করেছি। ব্যাপারটা কিন্তু তাই। যতক্ষণ পর্যন্ত একটি গোষ্ঠীর পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না ততক্ষণ পর্যন্ত এটা সকলে মিলে করেছে, এটা মব। এবার আসেন আপনার পরের প্রশ্ন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিবৃতি আমরা দেখেছি, তিনি বলেছেন যে দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তী সরকারের যে মানবাধিকারের ক্ষেত্রে, আইন শৃঙ্খলার ক্ষেত্রে যে অগ্রগতি হওয়ার কথা ছিল সে অগ্রগতি হয়নি। এর পাশাপাশি তিনি আরেকটি কথা বলছেন, বিচার বহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যুর স্বাধীন তদন্ত ও আইন শৃঙ্খলা বাহিনীকে জবাবদিহির আওতায় আনার কথা বলেছেন। উনি পলিটিক্যালি খুব কারেক্ট মানুষ, তো উনি সব দিক ঠিক রেখে কথা বলেন এবং ওনার কথায় আসলে খুব একটা ভুল খুঁজে পাওয়া যায় না। কিন্তু উনি
মূলত একটা গতানুগতিক দাবি জানিয়েছেন আর কি, এবং যেটা বলেছেন যে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা বজায় রাখতে পারে নাই, সেই কথা তো ধরেন একটু আগে আমিও বললাম। আমি আরেকটা উদাহরণ দিই। আমি একজন মানুষকে খুব ভালোবাসি, আমাদের প্রেস উইংয়ের দায়িত্বে যিনি আছেন, উনি কয়েকদিন আগে একটা স্টেটাস দিয়েছেন, সেখানে উনি ফুলবাড়ি কয়লা তোলা দরকার ছিল এরকম বলেছেন। এটা একটা চমৎকার যুক্তি। দেখেন, আমি প্রসঙ্গটা জোর করে টেনে আনছি, এটা কিছু মনে করবেন অবশ্যই আমাদের কিছু মনে জানার করবেন প্রয়োজন না, আছে। কিন্তু পরে তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি এএফপিতে যখন ছিলেন, এএফপিতে থাকলে এক ধরনের তিনি লিখতেন, কিন্তু এখন সরকারে ঢুকে উনি আরেক ধরনের লিখছেন, কারণ তার অভিজ্ঞতা ডিফারেন্ট হয়েছে। তো এএফপিতে থাকার সময় তার বিবেক কাজ করে নাই, বা দেশের জন্য যে বুদ্ধি সেটা কাজ করে নাই। একজন সাংবাদিক কি কোথায় চাকরি করছে সেটার কথা চিন্তা করে লেখালেখি করবে, নাকি অবশ্যই সে যেটা সত্য জানে সেই লেখালেখি সেটাই করবে সে। প্রবলেমটা এইখানেই। আমরা কি করে জানেন, আমরা শেষ পর্যন্ত নিরপেক্ষ থাকতে পারি না। এটা আমি ব্যক্তিগতভাবে আমাকে ওইখান থেকে আলাদা রাখছি না, কিন্তু আমরা নিরপেক্ষ থাকতে না পারলে আমরা সেটাকে আমরা সেটাকে অ্যাকনলেজ করি যে আমি এই জায়গাটাতে নিরপেক্ষ থাকতে পারি নাই। এই একই ঘটনা এই অন্তর্বর্তী সরকারের জায়গায় ঘটেছে। কিভাবে ঘটেছে আপনি দেখেন, একটা দল তৈরি হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদত্যাগ করে, আবার সেই দল উপদেষ্টারা পদত্যাগ করার পরে জায়গা খালি রেখেছে, ওনারা আসবেন এই আশায়, এবং পত্রিকাতে সেটা রিপোর্ট হয়েছে। একজনের জন্য দূরবর্তী এলাকায় লক্ষ্মীপুর সম্ভবত, আরেকজনের জন্য ঢাকা 10 একেবারে ধানমন্ডি। হ্যাঁ, তো এই যে দুইটা আসন খালি রাখা হয়েছে, সাংবাদিকরা বলছেন যে ওনারা আসবেন বলে জায়গা খালি। ওনারা আসবেন কি করে জানে? এই জন্য জানে যে উপদেষ্টা যাই হোক না কেন, রাত্রেবেলা বাড়িতে গিয়ে তারা ছাগল জবাই করে খেত সবাই। যার বাড়িতে আপনি ছাগল জবাই করে খেয়েছেন তার বাড়ির খবর আপনি সবার আগে জানতে পারবেন, আবার ছাগল খেয়েছেন আরেকজনের। তো এইগুলা হচ্ছে অনিরপেক্ষতা। এগুলা নিয়ে কোনো কথা হয়েছে? হয় নাই। এবং এই যে অনিরপেক্ষতার জায়গা এরকম শত শত আছে। ছোট ছোট অনিরপেক্ষতা কি করে জানেন, সবগুলি এক জায়গায় জড়ো করলে বড় হয়ে যায়। আজকের পত্রিকায় খবর আছে স্বাস্থ্য সংস্কার কমিশনের সেটি চেয়ারম্যান। নিয়ে আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, আপনি সবই আগে থেকে জি আচ্ছা, আপনি মঞ্জু ভাইয়ের কাছে না, এই প্রশ্ন ঠিক আছে, আমি স্বাস্থ্য সংস্কার কমিশন এটা আসেন, তারপর এটি পরের দিকে আসি। আমি আগে নির্বাচন নিয়ে, রাজনীতি নিয়ে আলোচনা করি। মঞ্জু ভাইয়ের কাছে আসতেছি। মঞ্জু ভাই, গত রোববারের পর থেকেই আপনারা একটি কথা বলছেন যে আসলে যে নির্বাচনের পরিস্থিতি আসলে কি হবে, যেখানে দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার কথা বলা হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারাও কিন্তু দায়িত্ব পালন করেছে। যে ঘটনাটি ঘটেছে তাদের সামনেই এই ঘটনাটি ঘটেছে, যেটি অভিযোগ করা হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি যথেষ্ট মানে আসলে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য, নাকি আসলে রাজনৈতিক দলগুলোর তাদের সংস্কৃতিটা পরিবর্তন করা জরুরি? হ্যাঁ, ধন্যবাদ। আমি যেটা বলছিলাম যে দেখেন, তফসিল ঘোষণাটা কিন্তু একটা অগ্রগতি আমাদের রাজনৈতিক অঙ্গনের জন্য। কারণ এতদিন কথা ছিল যে ইলেকশন আদৌ হবে কি না, কথা বিএনপি প্রশ্ন তুলেছিল যে এই সরকার ইলেকশন করতে চায় না, তারা লম্বা সময় ধরে থাকতে চায়। তারপরে জুনে না, ডিসেম্বরে না, এপ্রিলে না, এই নানা পথ পরিক্রমায় আমরা কিন্তু এখন একটা ফিক্সড জায়গায় এসে পৌঁছেছি। যে আমরা একটা নির্ধারিত ডেট পেলাম, আমরা একটা শিডিউল পেলাম। দ্যাট মিনস ইলেকশন অলরেডি স্টার্টেড। এখন যে কথাটা তুষার ভাই বললেন যে ইলেকশন আসলে উত্তেজনাটা আরও বাড়ে, একটা স্পেশাল সিচুয়েশন তৈরি হয়। কারণ আমরা এখন 5টা নেতা একসাথে কনস্টিটিউয়েন্সিতে মুভ করে, যেটা এতদিন হয় নাই। এখন যখনই মুভ করে, যখনই সবাই একসাথে ক্যাম্পেইন করে, যখনই একসাথে মিছিল প্রচারণাটা চালায়, তখন উত্তেজনাটা আর বাড়ে। উনি এতক্ষণ যেটা বললেন যে এমনিতেই তো আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভোলাটাইল, আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন উন্নতির জন্য আপনার কোনো পদক্ষেপ নেন নাই কেন? ওনারা বলছেন যে ওনারা পদক্ষেপ নিয়েছেন, এটা আরও খারাপ হওয়ার কথা ছিল, এটা আরও বাজে হওয়ার কথা ছিল। এরকম পরিস্থিতিতে দেশে গৃহযুদ্ধ হয়, দেশে আরও বেশি মানে যেটাকে মব বলা হচ্ছে এটা আরও বেশি হয়। এই ধরনের সম্ভাবনা ওনারা বলছেন যে আমরা অনেক কমিয়ে এনেছি, এবং এটা আপনারা আকাঙ্ক্ষার দিক থেকে হয়তো কম, কিন্তু যেটা হওয়ার ট্রেন্ড বিভিন্ন দেশে যেটা হয়েছে সেটার তুলনায় কম হয়েছে। এটা ওনাদের পরিতৃপ্তি হতে পারে, কিন্তু আমাদের প্রত্যাশার জায়গা থেকে আমরা মনে করেছি যে এটা আমরা আরও একটু বেটার মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আমরা আশা করেছিলাম। যেটা উনি ফুয়াদের কথা বলেছেন, শুধু ফুয়াদের ঘটনা না, আপনি অনেকগুলো জায়গায় ঘটনা ঘটেছে। চট্টগ্রামে বিএনপির একজন নেতার প্রচারণার সময় গুলি করে একজন লোক মারা গেছে। কয়েকদিন আগে ঈশ্বরদীতে গোলাগুলি হয়েছে, সেখানে অস্ত্র ব্যবহার করা হয়েছে। বিএনপি জামাত মানে সরাসরি সংঘাতে ওনারা লিপ্ত হয়েছেন। গতকালকে মিরসরাইতে একটা ছেলে মারা গেছে, মানে বাংলাদেশের, এটা খুবই দুঃখজনক। এটা আমরা এটার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকায় আপনার ঘটনা ঘটছে, বিভিন্ন কলেজে মারামারি হয়েছে। ঢাকা শহরে প্রচুর ঘটনা এরকম ঘটেছে। তো আমরা
প্রত্যেকটা ঘটনাকে মনে করি যে প্রশাসনের গোয়েন্দা বিভাগের বিরাট একটা ফেলিউর আছে এখানে। আমি মনে করি যে গোয়েন্দা বিভাগ এখানে কোনো কাজই করছে না। কেন কাজ করছে না? গোয়েন্দা বিভাগের কাছে তো তথ্য আছে, তারা যেসব রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু আগে থেকে তারা বলছেন। আপনাকে বলি জাকির, আপনি দেখেন এই যে এই যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটলো এনসিপির সমাবেশকে কেন্দ্র করে, সেটা তো 3-4 দিন আগ থেকে খুব উত্তপ্ত পরিস্থিতি ছিল, কর্মসূচি পাল্টা কর্মসূচি ঘোষণাগুলো ছিল। তাহলে এখানে গোয়েন্দা বিভাগ বা আইনশৃঙ্খলা পরিস্থিতি কী ব্যবস্থা নিয়েছিল ওনারা? এরকম একটা পরিস্থিতি হলো, পরে আর্মির ভ্যান সাজোয়া যান পাঠিয়ে সেখান থেকে ছাত্র নেতৃবৃন্দকে উদ্ধার করতে হলো। এরকম পরিস্থিতি হয়েছে কেন? তার মানে হচ্ছে গোয়েন্দা বিভাগের হয়তো রিপোর্টে ঘাটতি ছিল, অথবা রিপোর্ট অনুযায়ী ওনারা কোনো ব্যবস্থা নেন। আমি এই উদাহরণ অনেক দিতে পারবো আপনাকে, লম্বা আলোচনা আমি যেতে চাই না। আমার কথা হচ্ছে ওকে, পাস্ট ইজ পাস্ট। এখন আমার নির্বাচন শুরু হচ্ছে, এখন আপনি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, ওয়েল, এখন আপনার পুলিশ আছে, সব কিছু সত্য। তো কালকেও যদি একই ঘটনা ঘটে, ফুয়াদকে যেভাবে আপনার ঝাড়ু মিছিল বানিয়ে বানিয়ে গল্প বলে বলে নতুন করে ভাড়াটের লোক এনে মিছিল করানো হচ্ছে, তারপরে কোন কথা থেকে কোন কথা বানিয়ে রাজনৈতিক রূপ দেওয়া হচ্ছে, এগুলো তো নির্বাচন আরো হবে। নির্বাচন তো উত্তপ্ত। আরেকটি কথা বলেছে যে এলাকায় আসলে আমরা আবার দেখে এই যে নিব। একজন আরেকজনকে মানে অবাঞ্ছিত ঘোষণা করছেন, দেখতে আসতে দিবেন না। তো এই বিষয়গুলো কে কাকে আসতে দিচ্ছেন না বলেন? ভাই, আওয়ামী লীগ কাউকে আসতে দেয় নাই, তখন তো কেউ এটা বলেন না যে আওয়ামী লীগের প্রতিরোধ করব। আমরা তো সবাই ঐক্যবদ্ধ ছিলাম। তো সুতরাং এই আলোচনাগুলো করলে অনেক করা যাবে। আমার কথা হচ্ছে প্লিজ এটা করেন না, আপনারা যারাই করতেছেন করেন না, কারণ সেই যুগটা আর নাই। আপনি এখন ওই বরিশালের একটা ঘটনা ন্যাশনাল ইস্যু হয়ে যাচ্ছে, কিন্তু সারা দেশে কিন্তু ওই ভিডিও ছড়িয়ে পড়ছে, এবং আপনি কাকে কি শিখাই দিচ্ছেন, ঝাড়ু হাতে কাকে বলে দিচ্ছেন, ওগুলো কিন্তু কেউ গোপনে রেকর্ড করে কিন্তু ছেড়ে দিচ্ছে, ফলে আমরা জেনে ফেলছি। তো সুতরাং এখন এটা কেউ করবেন না প্লিজ। আপনারা যদি মনে করেন যে আগের মতো ভোট ডাকাতি করবেন, ভোট চুরি করবেন, আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি। আপনি দেখেন আজকে আবু সাঈদের একটা ছবি আমাদের কাছে, একটা ভিডিও আমাদের কাছে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছে। তো আবু সাঈদের মতো এরকম অনেক লোককে কিন্তু গুলি করে মারা হয়েছে, আমাদের কাছে ছবি নাই, আমাদের কাছে ভিডিও নাই বলে আমাদের সেটা স্পার্ক করে নাই। কিংবা ওই যে পুলিশের বক্তব্য যে স্যার একটা মারে তো আরেকটা পালায় না, আরেকটা দাঁড়ায় যায়, ওই কথাটার ভিডিওটা যদি কেউ ধারণ না করতো, তাহলে তো এই পক্ষান আমরা জানতে পারতাম না। সুতরাং এখন কিন্তু সব জায়গায় আপনার ভিডিও আসবে, সব জায়গায় আপনার কথা চলে আসবে। সুতরাং আপনারা সৎ রাজনীতিতে ফিরে আসেন। এটা একটা গ্লোবাল মানে ফেনোমেনন তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়া অনেক পাওয়ারফুল। আমরা কেউ কাউকে এলাকায় অবাঞ্ছিত করে রাজনীতি করতে পারবো না, এই রাজনীতি চলবে না। বুঝে নিলে ভালো, আর যদি বুঝে না নেন, এটা গ্রাজুয়ালি আপনাকে দেখেন, শেখ হাসিনাকে গ্রাজুয়ালি কোথায় নিয়ে গেছে। আমরা এখন অনেক কথা বলতে পারি, আওয়ামী লীগের অনেক অবদানের কথা বলতে পারি, বাংলাদেশে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধে অবদানের কথা বলতে পারি, কিন্তু চোখের সামনেই তো আমরা দেখলাম আওয়ামী লীগ কীভাবে গণবিচ্ছিন্ন হয়ে আজকে তাকে এখান থেকে পালিয়ে যেতে হলো। এই রাজনীতির পরিণতি আওয়ামী লীগের জন্য যেটা হয়েছে, এটা তো কালকে আমার জন্য হবে ভাই। আওয়ামী লীগের পরিণতি দেখে খুশি হয়ে তো লাভ নাই। আওয়ামী লীগের নীতি যদি আমিও অনুসরণ করি, আমি যদি একই পথে চলি, পরশু তো এর পরের দিন তো সেই শিক্ষাগুলো নিলে তো আসলে কোনো সমস্যা হওয়ার কথা ছিল না। সেই শিক্ষা কি আমরা বলছি প্রচুর শিক্ষা হয়ে গেছে আমাদের, প্রচুর অভ্যুত্থান, প্রচুর মানে ঘটনা ঘটে গেছে। এখন আমাদের রিয়েলাইজ করার সময়, এখন আমাদের অনুভব করার সময়। আমি আপনাকে শুধু বলবো যে আপনি যে কথাটা বললেন যে নির্বাচন এসেছে, নির্বাচনের শিডিউল ঘোষণা হয়েছে, নির্বাচনে যে আরপিওর মানে আইন আচরণবিধি যেটা বলা হচ্ছে, আমি মনে করি এই যে ম্যাজিস্ট্রেটরা থাকবে এটা কঠোরভাবে করতে হবে। পুলিশ এখন দেখাতে হবে যে ওনারা নিরপেক্ষ আছেন। ওই যে বলে না, বিড়াল প্রথম রাতে মারতে হবে। প্রথম রাতে আপনি যদি 8-10টা ঘটনা করতে পারেন, প্রমাণ দিতে পারেন, স্থাপন করতে পারেন, তাহলে নির্বাচনটা করা যাবে। আদারওয়াইজ নির্বাচন সুষ্ঠু হবে, উৎসবমুখর হবে বলে আমি মনে করি না।